স্টুডেন্টস, তো এর আগের অংশে আমি তৃতীয় ক্রমের নির্ণায়ক এবং দ্বিতীয় ক্রমের নির্ণায়ক এই দুটি নির্ণায়কের বিস্তৃতকরণ কিভাবে করতে হয় সেটা আমি আলোচনা করেছি। তো এখন এই অংশে যে জিনিসটা বাকি রয়ে গেছে সেটা হচ্ছে মাইনর এবং সহগুণনীয়। তো মাইনর কি জিনিস সেটা আমি এর আগের ভিডিওতে একটু বলেছি, তো এক্ষেত্রেও একটু আলোচনা করা যায়। তো প্রথমে একটা তৃতীয় ক্রমের নির্ণায়ক আমি লিখছি A11 A12 A13 A21 A22 A23 A31 A32 A33। তো এক্ষেত্রে যে এর যে সাফিক্স গুলো রয়েছে সেই সাফিক্সের যে প্রথম অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো দ্বারা কোন সারিতে সেই পদটি অবস্থান করছে সেটা সূচিত করা হচ্ছে। যে এখানে 1 এখানেও 1 এখানেও 1 প্রথম অঙ্কটি, তাই এটি হচ্ছে প্রথম সারির যেহেতু পদ তাই এখানে 1 লেখা হচ্ছে। একইভাবে এখানে যেহেতু প্রথম অঙ্কটি 2 2 2 তার মানে এটা দ্বিতীয় সারির পদ, এবং এর যে দ্বিতীয় অঙ্কগুলি রয়েছে সাফিক্সের সেই অঙ্কগুলি দ্বারা এটি কোন স্তম্ভে অবস্থান করছে সেটা সূচিত করা হচ্ছে। তো এই ক্ষেত্রে প্রথম ক্ষেত্রে এটা 1 1 1 এই তিনটি যেহেতু প্রথম স্তম্ভের পদ তাই এখানে সাফিক্সের দ্বিতীয় অঙ্কটি 1 1 1। একইভাবে এখানে 2 2 2 এসেছে এবং এখানে 3 3 3। তো এর পদগুলোকে আমরা সাধারণ পদকে আমরা এইভাবে সূচিত করতে পারি যে a i j, ঠিক আছে। অবশ্যই এখানে i এবং j এর মান 1 2 অথবা 3 এর মধ্যে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে এই যে নির্ণায়কটি সাধারণ পদ হচ্ছে a i j। তো এখন এর যে কোনো পদের আমরা মাইনর কিভাবে নির্ণয় করব? তো মাইনর বলতে বোঝায় যে কোনো একটা পদ যে সারি বা যে স্তম্ভে অবস্থান করছে সেই সারি এবং সেই স্তম্ভের পদগুলিকে অপসারণ করে যে আমরা চারটি যে পদ পাবো সেই চারটি পদ নিয়ে যদি আমরা একটা দ্বিতীয় ক্রমের নির্ণায়ক গঠন করি সেই নির্ণায়কটিকে বলা হবে ওই পদটির মাইনর বা লঘু নির্ণায়ক বলা হয় বাংলায়। তো এই ক্ষেত্রে আমরা A11 পদের যদি মাইনরের কথা ভাবি তাহলে A11 পদটি প্রথম সারিতে অবস্থিত এবং প্রথম স্তম্ভে অবস্থিত, তাই এই পদগুলিকে অপসারণ করে আমরা এই ক্ষুদ্র নির্ণায়কটি পাবো দ্বিতীয় ক্রমের, সেই নির্ণায়কটিকে বলা হবে A11 পদটির মাইনর। তো একইভাবে যে কোনো পদের ক্ষেত্রে এইভাবে মাইনর নির্ণয় করা যেতে পারে। তো aij পদের মাইনরকে সাধারণত ক্যাপিটাল M i j দ্বারা সূচিত করা হয়। তো ক্যাপিটাল M i j তাহলে কি মাইনর কি? aij পদের মাইনর বলতে বোঝাচ্ছে i তম সারি ও j তম স্তম্ভের পদগুলি অপসারণ করে প্রাপ্ত নির্ণয়। তো যেহেতু এটা আমরা তৃতীয় ক্রমের নির্ণায়ক নিয়ে ভাবছি তাই এক্ষেত্রে যে মাইনর গুলো হবে প্রত্যেকটা পদের সেটা অবশ্যই একটি দ্বিতীয় ক্রমের নির্ণায়ক পাবো এবং একে ক্যাপিটাল M i j দ্বারা সূচিত করা হচ্ছে। তো এই গেল হচ্ছে মাইনর। এবার আমরা সহগুণনীয়ক যদি ভাবি, সহগুণনীয়ককে ইংরেজিতে বলা হয় কোফ্যাক্টর। তো কোফ্যাক্টর বলতে কি বোঝায়? কোফ্যাক্টর হচ্ছে যথাযথ চিহ্নযুক্ত মাইনর। তো মাইনর বলতে যে লঘু নির্ণায়ককে বলা হচ্ছে, যে নির্ণায়ককে বলা হচ্ছে দ্বিতীয় ক্রমের যে নির্ণায়কটি পাচ্ছি সেই নির্ণায়কের আগে আমরা কোনো চিহ্ন বসাচ্ছি, অর্থাৎ নির্ণায়কের মান যদি নেগেটিভে আসে তো সেই মাইনরের মানও নেগেটিভই হবে, এবং সেই নির্ণায়কটি যদি পজিটিভ মান সম্পন্ন হয় তাহলে সেই মাইনরটি হচ্ছে পজিটিভ হবে, অর্থাৎ নির্ণায়কের আগে কোনো সুনির্দিষ্ট চিহ্ন আমরা ব্যবহার করছি না। কিন্তু যখন সহগুণনীয়ক আলোচনা করব তখন সেই সহগুণনীয়কের ক্ষেত্রে মাইনরের আগে আমাদের একটি যথাযথ চিহ্ন ব্যবহার করতে হবে। তো চিহ্নের নিয়ম এর আগের ভিডিওতে আমি যেটা বলেছিলাম যে এরকম একটা নিয়ম আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যে চিহ্ন হবে এরকম প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস এবং প্লাস মাইনাস প্লাস। তো এই চিহ্নগুলো কিভাবে আসছে? যে না পদটি কোন সারি এবং কোন স্তম্ভে অবস্থিত সেই সারির নম্বর এবং স্তম্ভের নম্বরকে যোগ করে যদি আমরা যুগ্ম সংখ্যা পাই তাহলে সেটা সাইনটা পজিটিভ হয়, এবং যদি অযুগ্ম সংখ্যা হয় তাহলে সেটা সাইনটা নেগেটিভ হয়। তো এই ক্ষেত্রে আমাদের যখন সহগুণনীয়ক লেখা হচ্ছে মাইনরকে যেমন ক্যাপিটাল M i j দ্বারা লেখা হয় তেমনি সহগুণনীয়ককে লেখা হয়েছে ক্যাপিটাল A i j। তো ক্যাপিটাল A i j কি? ক্যাপিটাল A i j হচ্ছে এই যে স্মল a i j, সেটি হচ্ছে নির্ণায়কের যে কোনো একটি সাধারণ পদ। এই a i j পদের সহগুণনীয়ককে বলা হচ্ছে ক্যাপিটাল A i j। তো ক্যাপিটাল A i j কি? ক্যাপিটাল A i j আর কিছুই নয়, এটা হচ্ছে
মাইনর, এআই যে পদটি মাইনর, কিন্তু এখানে একটি উপযুক্ত চিহ্ন আমাদের ব্যবহার করতে হবে, তাহলেই সেটা হবে হচ্ছে সহগুণনীয়ক। এখন চিহ্নটা কি হবে, সেই চিহ্নটা এই নিয়ম অনুযায়ী হবে, এবং যেহেতু যখনই এই যোগফলটা সারির নাম্বার এবং স্তম্ভের নাম্বারের যোগফল যখন যুগ্ম হচ্ছে, তখন যেহেতু জোড় সংখ্যা, তখন আমরা যেহেতু আমরা পজিটিভ সাইন ব্যবহার করছি, এবং যখন অযুগ্ম পাচ্ছি তখন আমরা নেগেটিভ সাইন ব্যবহার করছি। তাই এইটাকে আমরা এইভাবে লিখতে পারি যে এখানে যদি আমরা -1 টু দি পাওয়ার i প্লাস জে লিখি, তাহলে এখানে দেখা যাচ্ছে যে i প্লাস জে, i মানে কি, i হচ্ছে সারি, কোন সারিতে অবস্থিত পদটি সেটা সূচিত করছে, এবং যে যে পদটি সেটা হচ্ছে কোন স্তম্ভে পদটি আছে সেটাকে বোঝাচ্ছে। তো i প্লাস জে অর্থাৎ সারির নম্বর আর স্তম্ভের নম্বর যদি যোগ করে আমরা যুগ্ম সংখ্যা পাই, স্বাভাবিকভাবে এখানে -1 এর পাওয়ার যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে আমরা পজিটিভ সাইন পাবো। একইভাবে যদি এখানে অযুগ্ম সংখ্যা হয় i প্লাস জেটা, তাহলে এক্ষেত্রে এর মানটা হবে মাইনাস, অর্থাৎ মাইনারের আগে তখন হচ্ছে একটা মাইনাস চিহ্ন হবে। তো এর আগে এই যে আগের ভিডিওতে যেটা আমরা আলোচনা করেছি যে a11 পদের মাইনর হচ্ছে এটা, b1 পদের মাইনর হচ্ছে এটা, c1 পদের মাইনর হচ্ছে এটা। তো একইভাবে এখানেও যদি আমরা a11, a12 এবং a13 পদের মাইনর এবং সহগুণনীয়ক নিয়ে ভাবি, তো a11 পদের যে মাইনর আমরা পাচ্ছি, a11 পদের মাইনর হচ্ছে একই নিয়মে যদি আমরা বার করি, তো এখানে পাবো a22, a23, a32, a33, এটা গেল a11 পদের মাইনর। কিন্তু যখন a11 পদের সহগুণনীয়ক নির্ণয় করব, তখন কি দেখতে হবে যে i আর j এর মানটি এখানে কি। i হচ্ছে এখানে 1 এবং j হচ্ছে এখানে 1, তো যোগ করলে আমরা পাচ্ছি 2, অর্থাৎ -1 এর পাওয়ার যদি আমি 2 করি, তাহলে এখানে a11 পদের আমরা সহগুণনীয়ক পেয়ে যাব, অর্থাৎ এখানে চিহ্নটা হবে প্লাস। একইভাবে যদি আমরা a12 পদের কথা ভাবি, তো a12 পদের যে মাইনর, সেই মাইনরটি হচ্ছে এই নিয়মেই যদি আমরা এখান থেকে যদি আমরা নির্ণয় করি, তাহলে আমরা পাবো a21, a23, a31, a33। তো এটি হচ্ছে a12 পদের মাইনর, কিন্তু যখন সহগুণনীয়ক হবে তখন এক্ষেত্রে আমাদের i আর j এর মানটা দেখতে হবে। i হচ্ছে 1 এবং j হচ্ছে 2, তার মানে যোগফলটা হচ্ছে 3, এটা হচ্ছে একটা অযুগ্ম সংখ্যা। তাই -1 এর পাওয়ার যদি আমরা 3 করি, তাহলে সামনে একটা মাইনাস হবে, অর্থাৎ a12 পদের যে সহগুণনীয়ক সেটা হচ্ছে মাইনাস এই নির্ণয়টা। ঠিক আছে, তো এখন যদি আমরা একইভাবে a13 পদেরও যদি আমরা সহগুণনীয়ক নির্ণয় করি, তো একইভাবে সেক্ষেত্রেও আমাদের পজিটিভ সাইন আসবে, যেহেতু 1 + 3 যুগ্ম সংখ্যা 4, এবং তখন -1 এর পাওয়ার 4 হবে, এবং সেক্ষেত্রে পজিটিভ সাইন আসবে। তো a13 পদের যে আমরা সহগুণনীয়ক যেটা হবে সেটা হচ্ছে a21, a22, a31, a32, এবং এর সামনে একটা পজিটিভ সাইন হবে। ঠিক আছে, তো তৃতীয় ক্রমের নির্ণায়কের বিস্তৃত আকারটি হচ্ছে এরূপ। তো এখন যদি আমরা এখানে এই নির্ণায়কটিকে যদি আমরা বিস্তৃত করি, তাহলে কি আকার পাচ্ছি? তো এই নির্ণায়কটিকে যদি একই নিয়মে যদি আমরা বিস্তৃত করি, তাহলে প্রথম সারির সাপেক্ষে অবশ্যই এক্ষেত্রে বিস্তৃতকরণ সম্পন্ন হচ্ছে প্রথম সারির সাপেক্ষে, এবং তাহলে প্রথম পদটি আমরা লিখছি a11, এখানে যেমন a1 লিখছি, তো a1 পদের এখানে মাইনর, এটা এক্ষেত্রে a11 পদের মাইনরটি আমরা এখানে লিখব। তো a22, a23, a32, a33, একইভাবে এখানে মাইনাস চিহ্ন হবে এবং এখানে -a12 হবে, এবং সেই সঙ্গে a12 পদের যে মাইনর সেটার গুণ হবে। a12 পদের মাইনর হচ্ছে a21, a23, a31, a33, এবং তার সঙ্গে প্লাস c1, মানে এখানে c1 বলতে a13 ইনটু তার যে মাইনর a21, a22, a31, a32। তো এইগুলো হচ্ছে এই নির্ণায়কের বিস্তৃত আকার। তো এখন আমরা যদি এই বিস্তৃত আকারটির দিকে একটু লক্ষ্য করি, তো এখানে আমি লিখেছি a11 পদের যে সহগুণনীয় সেটা হচ্ছে প্লাস a22, a23, a32, a33। তো এখানেও যদি লক্ষ্য করি, এখানে a22, a23, a32, a33, মানে a11 পদের সঙ্গে ঠিক তার সহগুণনীয়কটি এখানে গুণ অবস্থায় রয়েছে। তো সহগুণনীয়ককে যেহেতু ক্যাপিটাল A I যে আকারে লেখা হয়, তো এই রাশিটিকে আমরা এরকম লিখতে পারি যে a11 ইনটু ক্যাপিটাল A11, মানে a11 পদের সঙ্গে ঠিক তার সহগুণনীয়কটি গুণ অবস্থায় রয়েছে। তো এখানে a12 পদের সঙ্গে কোন রাশিটি গুণ অবস্থায় রয়েছে? a12 পদের সঙ্গে এখানে মাইনাস এই নির্ণায়কটি গুণ অবস্থায় রয়েছে। এখন এই পদের যে আমরা সহগুণনীয়ক সেটাও আমি আগে বের করেছি,
সেটা হচ্ছে মাইনাস এই নির্ণায়কটি। দেখো যে এই নির্ণায়ক এবং এই নির্ণায়কটি একই নির্ণায়ক। তো এক্ষেত্রেও a12 পদের সঙ্গে তার সহগুণনীয় গুণ অবস্থায় রয়েছে, অর্থাৎ মাইনাস এই নির্ণায়কটি যেহেতু গুণ অবস্থায় রয়েছে তাই বলা যেতে পারে যে a12 পদের সঙ্গে তার সহগুণনীয় এটি গুণ অবস্থায় রয়েছে। একইভাবে এখানে আমরা লিখতে পারি a12 ইনটু সেই পদটির সহগুণনীয়ক অর্থাৎ ক্যাপিটাল A12। একইভাবে এখানেও যদি আমরা দেখি যে a13 পদের সহগুণনীয়ক এটা এবং এখানেও a13 পদের সঙ্গে তার সহগুণনীয়ক কোন অবস্থায় রয়েছে। তো a13 ইনটু ai3। তো এখানে একটা খুব মজাদার ব্যাপার যে এই প্রথম সারির যে পদগুলি রয়েছে সেই পদগুলিকে যদি আমরা সেই পদগুলির সহগুণনীয়ক দিয়ে গুণ করে যদি সমষ্টি নির্ণয় করি তাহলে সেটা নির্ণায়কটির মানের সমান। একইভাবে যদি আমরা এই বিস্তৃতকরণটা দ্বিতীয় সারি বা তৃতীয় সারি সাপেক্ষে করতাম তাহলেও একই আসতো যে দ্বিতীয় সারির পদগুলিকে তার সংশ্লিষ্ট সহগুণনীয়ক দিয়ে গুণ করে যদি আমরা সমষ্টি নির্ণয় করতাম তাহলেও সেটা এই নির্ণায়কটির মানের সঙ্গে সমান হতো। তৃতীয় সারির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। এবং শুধু এটা সারির ক্ষেত্রে নয়, যে যদি স্তম্ভ সাপেক্ষ কোনো একটা নির্ণায়ককে বিস্তৃতকরণ করা হয় তাহলেও এক্ষেত্রে একই আমরা রেজাল্ট দেখবো যে এই স্তম্ভের পদগুলিকে সংশ্লিষ্ট সহগুণনীয়ক দিয়ে গুণ করে যদি আমরা সমষ্টি নির্ণয় করি তাহলে সেটা নির্ণায়কের মানের সঙ্গে সমান হচ্ছে। তো এবার এখন মনে একটা প্রশ্ন জাগতেই পারে যে প্রত্যেকটা সারির পদকে আমরা সেই সারির পদগুলিরই সহগুণনীয়ক দ্বারা গুণ করছি এবং সেটা নির্ণায়কের মানের সঙ্গে সমান হচ্ছে সমষ্টিটা। তো এখন যদি আমরা এই সারির পদগুলিকে অন্য কোনো সারির পদগুলির সহগুণনীয়ক দ্বারা গুণ করে যদি সমষ্টি নির্ণয় করি তাহলে সেক্ষেত্রে রেজাল্টটা কি হবে? তো এখানে আমরা যদি a11 a12 এবং a13 পদের যে সহগুণনীয়কগুলি রয়েছে তার সঙ্গে যদি আমরা a21 a22 a23 পদের এই পদগুলি যদি গুণ করে সমষ্টি নির্ণয় করি, অর্থাৎ এই সারির পদগুলির সঙ্গে এই সারির পদগুলির সহগুণনীয়ক গুণ করে যদি সমষ্টি নির্ণয় করি তো দেখা যাবে যে সেই মানটি শূন্য হবে। এবং সেটা তোমরা পড়েও দেখতে পারো এবং সেটা অবশ্যই শূন্য হবে। অর্থাৎ যে কোনো সারির একটি পদগুলির সঙ্গে যদি সেই সারি বাদ দিয়ে অন্য কোনো সারির পদগুলির সহগুণনীয়ককে গুণ করে যদি আমরা সমষ্টি নির্ণয় করি তো দেখা যাবে সেটা শূন্য হবে। এবং একই কথা স্তম্ভের ক্ষেত্রেও প্রযোজ্য, যে কোনো একটা স্তম্ভের পদগুলির সঙ্গে সেই স্তম্ভ বাদ দিয়ে অন্য কোনো স্তম্ভের পদগুলির সহগুণনীয়ক যদি গুণ করে সমষ্টি নির্ণয় করা হয় তাহলে সেক্ষেত্রেও শূন্য পাবো আমরা। অর্থাৎ আমরা কি দেখছি যে কোনো একটা সারি বা কোনো একটা স্তম্ভ সেই সারি বা স্তম্ভের পদগুলির সঙ্গে যখন আমরা সেই সারি বা স্তম্ভের পদগুলির সহগুণনীয়ক গুণ করে সমষ্টি নির্ণয় করছি তখন সেটা নির্ণায়কের মানের সমান হচ্ছে। কিন্তু যখন সেই সারি বা স্তম্ভ বাদ দিয়ে অন্য কোনো সারি বা স্তম্ভের পদগুলির সহগুণনীয়ক গুণ করে সমষ্টি নির্ণয় করছি তখন সেটা হবে শূন্য। তো এই বিষয়টিকে একটা রাশিমালার আকারে আমি এখানে লিখব। তো এই সাধারণ পদ হচ্ছে ai, যে আমি আগেই বলেছি। তো এখানে স্তম্ভ যে সারির যে পদগুলি রয়েছে তার ক্ষেত্রে এই রাশিমালাটি লেখা যায় যে ai1 ইনটু ক্যাপিটাল ai1 প্লাস ai2 ইনটু ক্যাপিটাল A, এখানে j হবে না, তো এখানে ক্যাপিটাল A ইনটু ji2 প্লাস এখানে ক্যাপিটাল ai3 ইনটু ক্যাপিটাল j3 ইকুয়াল। তো এই গুণফলটা যদি আমরা নির্ণয় করি তো এই গুণফলটা কখনো ডেল্টা অর্থাৎ হচ্ছে এই নির্ণায়কটির মানের সঙ্গে সমান হবে। এই নির্ণায়কটিকে আমরা ডেল্টা ধরে নিচ্ছি। তো এই নির্ণায়কটির মানের সঙ্গে কখনো এই গুণফলটা সমান হতে পারে, আবার কখনো এই গুণফলটা শূন্য হয়ে যেতে পারে। তো কন্ডিশনগুলো কি কি? তো এই মানটা ডেল্টা হবে যখন হচ্ছে i ইকুয়াল টু j, ঠিক আছে। আর এই মানটাই 0 হয়ে যাবে যখন হচ্ছে i ইজ নট ইকুয়াল টু j, ঠিক আছে। একই কথা যদি আমরা এখানে স্তম্ভের পদগুলির ক্ষেত্রে চিন্তা করি তখন এই রাশিমালাটি এরকম হবে a1i a1j প্লাস a2i a2j প্লাস a3i ইনটু ক্যাপিটাল A3j। তাই এই মানটাও ডেল্টার সঙ্গে সমান হবে কখন? যখন হচ্ছে i ইকুয়াল টু j। আবার এই মানটি 0 এর সঙ্গে সমান হবে যখন i ইজ নট ইকুয়াল টু j। তো এখানে যখন ডেল্টার মানের সঙ্গে এটা কখন সমান হচ্ছে? যখন হচ্ছে সেই স্তম্ভের পদগুলির সঙ্গে সেই স্তম্ভের পদগুলির সহগুণনীয়কই যখন গুণ করে সমষ্টি নির্ণয় করা হচ্ছে তখন এটা ডেল্টার মানের সঙ্গে সমান হচ্ছে। কিন্তু যখন i ইজ নট ইকুয়াল টু j মানে সেই স্তম্ভের পদগুলির সঙ্গে যখন আমরা অন্য কোনো স্তম্ভের পদগুলির সহগুণনীয়ক গুণ করছি
এবং সমষ্টি নির্ণয় করছি তখন সেটা 0 হচ্ছে, এবং সারির ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। তো এই দুটি রাশিমালা এখানে আমাদের মনে রাখা যেতে পারে এবং এটি অবশ্যই পরে দরকার পড়বে বিভিন্ন ক্ষেত্রে। তো এই চ্যাপ্টারটি যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, এখন যদি বলি যে এই চ্যাপ্টার থেকে কি রকমের প্রবলেম আসতে পারে, তো সেটা নিয়ে একটু বলি যে এই চ্যাপ্টার থেকে মূলত নির্ণায়কের বিস্তৃতকরণ আসতে পারে, কিন্তু সাধারণভাবে যে আমরা যে কোনো সারি বা যে কোনো স্তম্ভ সাপেক্ষে যে বিস্তৃতকরণ শিখলাম আমরা, সেই সাপেক্ষে নাও আসতে পারে। সাধারণত নির্ণায়কের ধর্মের প্রয়োগেই নির্ণায়কের বিস্তৃতকরণটা আসে পরীক্ষায়। আর জেনারেলি এই মাইনর বা সহগুণনীয়ক যে কোনো একটা পদের মাইনর বা সহগুণনীয়ক নির্ণয় করতে বলতেই হয়। তো এই চ্যাপ্টারে এই হচ্ছে মূলত বিষয়, এবং এই যে রাশিমালা, এই রাশিমালা দুটি আমাদের একটু মনে রাখা প্রয়োজন, কারণ এই রাশিমালা থেকে অনেক সময় কোশ্চেন আসতে পারে, এমসিকিউতে আসতে পারে। তো এই চ্যাপ্টারটির আলোচ্য বিষয় মূলত এটি, এবং প্রবলেমও মোটামুটি আমি বলে দিলাম। তো এই ভিডিওটা আজ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।